আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি পক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান অ্যাডভোকেট নজরুল ইসলাম। এদিকে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন গুলশান সোসাইটির সদস্যরা। সকালে রাজধানীর গুলশান ২ নম্বর গোল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এমন হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটবে। এর জন্য যত দ্রুত সম্ভব এই ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এদের অনেকের হত্যাকাণ্ডের বিচার এখনো আদালতে পেন্ডিং আছে, চলছে। আইনের ফাঁক ফোকর দিয়ে অপরাধীরা বেরিয়ে যাচ্ছে। আমরা সকলকে দ্রুত বিচার ব্যবস্থার মাধ্যমে, আইনের মাধ্যমে এনে দৃষ্টান্তমূলক অপরাধীর, এই সকল অপরাধীর শাস্তি অবশ্যই দিতে হবে। প্রধানমন্ত্রীকে বলতে চাই যে তার বাসায় আপনি গেছেন, আপনাকে ধন্যবাদ, কিন্তু এই শাস্তিটা যদি আপনি দিতে পারেন তাহলে বাংলাদেশে এই সব ধর্ষণ এবং এরকম গলা কেটে হত্যা করা বন্ধ হয়ে যাবে। আমাদের এখানে আজকে আসা শুধু রামিসাকে বিচার নিষ্পত্তি করে না, রামিসার বাবা যেটা বলছিল যে আমি বিচার চাই না, এই যে বিচারহীনতার যে আমাদের মানসিকতা এসছে, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে আমরা বিচার করতে পারি। নওগাঁর ধামইর হাটে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মমিনুল হক নামের মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাদাল চানপুর এলাকার বাদাল দারুল উলুম আশরাফিয়া থানভিয়া কওমি হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লা বোর্ডিং থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার রাতে শিক্ষক মমিনুল হক এশার নামাজ আদায়ের জন্য মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদের পাশের মসজিদে পাঠিয়ে 10 বছর বয়সী ওই ভুক্তভোগীকে ভয় ভীতি দেখিয়ে বলাৎকার করেন। পরে এ ঘটনায় মাদ্রাসার সভাপতি বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেন। গত কয়েকটি ঈদের মতো এবারও বাজারে নতুন টাকা ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। ফলে নতুন টাকা কিনতে রাজধানীর মতিঝিল ও গুলিস্তানে ভ্রাম্যমাণ দোকানে ভিড় করছেন ক্রেতারা। প্রতি বান্ডিলে ৩ থেকে 400 টাকারও বেশি দিয়ে এসব নতুন টাকা কিনছেন গ্রাহকরা। তবে প্রশ্ন রয়েছে, সাধারণ গ্রাহক ব্যাংক থেকে নতুন টাকা না পেলেও এসব দোকানি কিভাবে টাকা সংগ্রহ করছেন? এটা হলো রাজধানীর গুলিস্তানের টাকার হাট। বাণিজ্যিক ব্যাংকগুলোতে নতুন টাকার নোট না মিললেও এখানে সব ধরনের নোটই মিলবে, তবে এর জন্য গ্রাহকদের বাড়তি অর্থ গুনতে হবে। ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ছোটদের মাঝে যদি একটা নতুন নোট দেওয়া হয়, ওরা 1000 টাকার চেয়েও বেশি খুশি হয়। এই জন্য আমরা এখানে নতুন নোট নেওয়ার জন্য আসছি। ব্যাংকে পাই না, তো এখানে ডাবল টাকা দিয়ে নিচ্ছি আমরা। বাচ্চারা নতুন নোটগুলো পেলে খুব খুশি হয়। 500 টাকা দিতে 650 টাকা, আর 10 টাকা দিতে 1200 টাকা, আর 20 টাকা দিতে 2400 টাকা, আর 50 টাকা দিতে 200 টাকা বেশি, 100 টাকা 500 টাকা বেশি। যারা ব্যাংকের থেকে উঠায় ওরা আমাদের কাছে বেঁচে যায়, বিক্রি করে যায়, আমরা ওদের কাছে কিনে রাখি। বেশ কয়েক বছর আগেও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নতুন নোট বিনিময়ের সুযোগ থাকলেও এখন সেই সুযোগ আর নেই। কেন এই অবস্থা? বাংলাদেশ ব্যাংক 2টি ঈদকে কেন্দ্র করে বড় অ্যামাউন্টের নতুন ফ্রেশ নোট বাজারে ছেড়ে থাকে। সেই কালচার থেকে আমরা বের হয়ে আসতে যাচ্ছি। নতুন নোট বাজারে ছাড়া একটা রেগুলার ফেনোমেনা হবে। সারা বছরই থ্রু আউট দ্য ইয়ার আমরা চাহিদা মোতাবেক বাজারে নতুন নোট ছাড়ব। এবারও ঈদকে কেন্দ্র করে নোট ছাড়ার কোনো টার্গেট আমাদের নেই। গ্রাহকরা বলছেন, ঈদে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আনুষ্ঠানিকভাবে নতুন নোট বিতরণ বন্ধ থাকায় একদিকে যেমন ছেঁড়া ফাটা ও ময়লা নোটের সংখ্যা বাড়ছে, অন্যদিকে তেমন ঈদের সালামিতে অনেকেই নতুন নোট পাচ্ছেন না। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সামরিক কাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এতদিন ধারণা করা হচ্ছিল, যা তেহরানের পক্ষে দ্রুত এ ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয় বলেই ধারণা করেছিলেন বিশ্লেষকরা। তবে এবার মার্কিন গোয়েন্দা তথ্যে মিলেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। ইরান তাদের সামরিক ও প্রতিরক্ষা শিল্প খাত দ্রুত গতিতে পুনর্গঠন করছে।
গত এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া 6 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির সুযোগে তেহরান পুনরায় ড্রোন উৎপাদন শুরু করেছে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে তথ্য প্রকাশ করেছে CNN। প্রতিবেদনে বলা হয়, ইরান তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনে ট্রাম্প প্রশাসনের অনুমানের চেয়ে অনেক কম সময় নিচ্ছে। যুদ্ধক্ষেত্রে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপক এবং প্রধান প্রধান অস্ত্র উৎপাদন কারখানাগুলো তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে মেরামত করে ফেলছে। ভারতের পশ্চিমবঙ্গে গরু ও মহিষ জবাই নিয়ে রাজ্যের বিজেপি সরকারের জারি করা নোটিশ বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। এতে করে এবারের ঈদে রাজ্যটিতে গরু ও মহিষ কোরবানির পথ বন্ধ হয়ে গেল। গত 13ই মে বিজেপি সরকার একটি নোটিশ জারি করে। এতে 1950 সালের আইন ও 2018 সালে হাইকোর্টের দেয়া রায় কড়াকড়িভাবে মানতে হবে বলে উল্লেখ করা হয়। অর্থাৎ অনুমতি ছাড়া মহিষ ও 14 বছরের কম বয়সী গরু জবাই করা যাবে না। রাজ্য সরকারের জারি করা এই নোটিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল হয়। শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আপিল খারিজ করে দেন। রায়ে বলা হয়, গরু জবাই করা কুরবানির অংশ নয়, অন্য পশু দিয়েও কুরবানি দেয়া যায়। এবারে খেলার খবর। অবসান হলো সব জল্পনা কল্পনার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন টমাস ডুলি। সকালে বাফুফে সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায়। বাংলাদেশ দলের ডাগআউট সামলানোর দায়িত্ব নিয়ে 65 বছর বয়সী এই জার্মান বংশোদ্ভূত কোচ সকালে ঢাকায় পা রাখেন। দীর্ঘ 4 বছরেরও বেশি সময় দায়িত্ব পালন শেষে গেল 31 মার্চ বাংলাদেশ ফুটবল দলের সাথে চুক্তি শেষ হয় স্প্যানিশ কোচ হেভিয়ের কাবরেরার। এপ্রিলে শুরুতে জাতীয় দলের প্রধান কোচ পদে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দেয় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফে। প্রায় 270 জন প্রার্থী আবেদন করেন। পরবর্তীতে ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে গেলেও এজেন্ট ফি সংক্রান্ত জটিলতায় সেই আলোচনা ভেস্তে যায়। এরপরই কোচ নিয়োগ প্রক্রিয়া শীর্ষ পছন্দ হিসাবে উঠে আসেন থমাস ডুলি। বাংলাদেশ দলের ডাগআউট সামলানোর দায়িত্ব নিয়ে 65 বছর বয়সী এই জার্মান বংশোদ্ভূত কোচ সকালে ঢাকায় পা রাখেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোববার বাংলাদেশ দলের ক্যাম্পে দেখা যাবে ডুলিকে। জন্মসূত্রে জার্মান হলেও সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার থমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে। দেশের হয়ে 7 বছরে আন্তর্জাতিক ক্যারিয়ারে 81 ম্যাচ খেলে গোল করেছেন 7টি। 1994 সালে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বাগতিক দলের হয়ে 4টি ম্যাচই খেলেন ডুলি। 4 বছর পর 1998 বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের অধিনায়ক হিসাবে সব ম্যাচ খেলেন তিনি। 2011 থেকে 2014 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচ ইউর্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসাবে কাজ করেন ডুলি। একটি দল গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ দক্ষ তিনি। এশিয়ার ফুটবলে বাস্তবতা, চ্যালেঞ্জ ও সমর্থকদের আবেগ সম্পর্কে তার স্পষ্ট ধারণা রয়েছে। তার অধীনে ফিলিপিন্স জাতীয় ফুটবল দল ইতিহাস গড়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে এবং অর্জন করে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ বিশ্ব র্যাঙ্কিং। 1 বছর গায়ানা জাতীয় দলের দায়িত্বে থাকাকালীন 4টি ম্যাচের সবকটিতে জয় পায় দেশটি। বাংলাদেশের তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল এক দলে পরিণত করার লক্ষ্য নিয়ে এবার যাত্রা শুরু করতে যাচ্ছেন থমাস ডুলি। তার অধীনে বাংলাদেশ দলের প্রথম মিশন শুরু হতে যাচ্ছে আগামী 5 জুন। সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে উড়াল দেবে বাংলাদেশ দল। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।